brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। আসল মশলা সাকসেস MDH নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সৈকত। আপনারা জানেন জি 24 ঘন্টায় একমাত্র চ্যানেল যারা এই নেপালের মহাপ্রলয়ের একেবারে খুঁটিনাটি বিশ্লেষণ করে দেখাচ্ছি। শুধু ছবি দেখানো নয়, কেন ঘটনা ঘটেছে তার পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান করছি আমরা, আর তার আপডেটও আপনাদেরকে দেব আমি সৈকত। আর কেন ঘটনা নির্দিষ্টভাবে আমি সব্যসাচী জানাবো, ঠিক কি কারণে এই ভয়ঙ্কর ঘটনা নেপালে ঘটলো, যাকে আমরা বলছি মহাপ্রলয়। আর এই ভয়ঙ্কর বিপর্যয়ে বহু মানুষ এখনো পর্যন্ত নিখোঁজ। পর্যটকেরা রয়েছেন, এই রাজ্যের পর্যটকেরা রয়েছেন। এখনো পর্যন্ত একটি পর্যটন সংস্থার তরফ থেকে যেটা জানতে পারা যাচ্ছে, 31 জন গিয়েছিলেন, 30 জনের কোনো খোঁজ নেই। ঠিক কি আপডেট, হেল্পলাইন নাম্বারও চালু রয়েছে। এই যাবতীয় আপডেট নিয়ে আমি নীলাঞ্জনা থাকবো আপনাদের সঙ্গে। আর শুরুতেই আমি আপনাদেরকে দেখাবো একটি ভয়ঙ্কর ছবি। এই মহাপ্রলয়ের ছবি আপনাদের প্রথমেই আমি দেখাবো। সেই ছবি নিঃসন্দেহে অনেকে যারা হার্ট দুর্বল তাদের না দেখার অনুরোধ আমরা করি, কারণ অনেকে এই ধরনের ছবি দেখে ব্যথিত হৃদয় হন, অনেকে আতঙ্কে শিউরে ওঠেন। সত্যি এই ছবি দেখার মতো নয়। একের পর এক ছবি দেখুন। আমরা দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে কুণাল ঘোষ, কালীঘাটপন্থী তৃণমূলের নেতা, তিনি একটা পোস্ট করেছেন এবং পোস্টটির সঙ্গে আমি এই মুহূর্তের বক্তব্যটি রিলেট করতে পারছি এই কারণে যে 2012 বলে যে সিনেমাটি হয়েছিল, যে 2012-তে মায়াঙ্ক ক্যালেন্ডার অনুযায়ী পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার কথা বলা হয়েছিল 12ই ডিসেম্বর 2012, কিন্তু সেটা হয়নি। কিন্তু সেখানে যে ধরনের ছবি দেখানো হয়েছিল, কুণাল ঘোষের পোস্ট বলছে সেই ধরনের ঘটনাই এখানে ঘটেছে। মানে এইভাবে ভয়াবহ পরিস্থিতি বর্ণনা করার চেষ্টা করছেন সোশ্যাল মিডিয়াতে অনেকেই, রাজনীতিবিদ থেকে সাধারণ মানুষ সবাই আটকে উঠছেন সেই ছবি দেখে, যে 2012 সিনেমার মতোই যেন একটা ধ্বংসলীলা, প্রলয়লীলা, পৃথিবী সৃষ্টি মানে শেষের সেদিনের মতো একটা ভয়ঙ্কর প্রলয়ের মধ্যে দিয়ে গিয়েছে গতকাল সকাল 9টা নাগাদ নেপালের এই সাপ্রুবেসি এবং তিরমালি এলাকা। ভয়ঙ্কর পরিস্থিতি, রিবাসি জেলা, সেখানে এই যে মহাপ্রলয়, একেবারে খড়কুটোর মতো এই প্রকৃতি তাকে সেটা ভাসিয়ে নিয়ে গেছে এই আধুনিক সভ্যতাকে। দেখুন, নদীর দুধারে থাকা যে একেবারে আধুনিক সভ্যতা, বড় বড় বাড়ি, অট্টালিকা, কি নেই সেখানে। 50,000 কম বেশি মানুষের বসবাস, একেবারে খড়কুটোর মতো ভেসে যাচ্ছে। এবং ভাবতে পারছেন, একটা চাই, পাহাড় সম একটা চাই, সেটাকে পর্যন্ত ভাসিয়ে নিয়ে যাচ্ছে জল। বিন্দুমাত্র মানে একটা পাহাড়ের মতো একটা চাই, সেটাকে বেমালুম ভাসিয়ে নিয়ে যাচ্ছে এই জলের স্রোত। কত শক্তি এই জলে রয়েছে আন্দাজ করতে পারছেন? হাজার হাজার কিলোমিটার দূর থেকে এই জল নেমে আসছে দানবের মতো, মোষের মতো তেড়ে আসছে সেই ছবি। এবং রোদ ঝলমলে একটা দিন, এমন নয় যে প্রচুর বৃষ্টি হচ্ছিল, হঠাৎ এই মেঘ ভাঙা বৃষ্টি, তা নয়। এবং আমাদের গ্রাউন্ড জিরোয়ে দুজন আমাদের সাংবাদিক রয়েছেন, চিত্র সাংবাদিক এবং সাংবাদিক, তারাও আমাদের সেই ছবি পাঠাচ্ছেন একমাত্র জি 24 ঘন্টা এই মুহূর্তে নেপালের গ্রাউন্ড জিরোয়ে। বিশ্বাস করুন, আমাদের একটুও ইচ্ছে করছে না এই ভয়ঙ্করতম ছবিগুলো আপনাদেরকে দেখাতে, কিন্তু এই ছবি তো বলে দিচ্ছে যে কি অবস্থা নেপালের। নেপাল কোন একটা ভয়ঙ্কর ডিজাস্টারের মধ্যে দিয়ে, একটা ভয়ঙ্কর শোকের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা এই ছবিগুলো বলে দিচ্ছে। কত মানুষ যে এখনো এই কাদামাটির নিচে চাপা পড়ে আছে সেটা এখনো বোঝা যাচ্ছে না। দেখুন, তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন, মানে তখনও তারা বুঝতে পারছিলেন না কি হচ্ছে। তারপর দেখুন, একেবারে মোষের মতো তেড়ে আসছে জল, এবং জলের উচ্চতা যদি দেখেন, কিছু না হলো 25 থেকে 30 ফুট উঁচু জল। কত উঁচু থেকে নেমে আসলে জলের এই বেগ হয়। এবং সব্যসাচী কিছুক্ষণ পরেই আপনাদেরকে জানাবে যে কেন এই ধরনের ঘটনা হঠাৎ ঘটলো, যেখানে কোনো আবহাওয়ার পূর্বাভাস ছিল না। দেখছেন কি অবস্থা, দেখুন, বলছেন ও মাই গড, মানে সামনে যারা দেখছেন তারা বলছেন হে ভগবান, মানে তারা ওই মুহূর্তের এক্সপ্রেশনটা বলে দিচ্ছে যে কি ভয়ঙ্কর পরিস্থিতি। কোন পরিস্থিতিতে একজন মানুষ এই ধরনের ছবি দেখার তার অভিব্যক্তিতে প্রথমে ও মাই গড রিয়াকশন বেরোয়।
দেখুন কিভাবে ভেসে যাচ্ছে, দেখুন ও মাই গড না রে। দেখুন একটা বাসের ওপর দিয়ে জল চলে যাচ্ছে, মানে ভয়ঙ্কর বললেও সেটা কম। যারা এই মুহূর্তে টেলিভিশন দেখছেন আমি তাদেরকে বলবো একটু 2012 সালের যে সিনেমাটা হয়েছিল সেই ছবিটা পাশাপাশি চালিয়ে দেখুন, দেখুন হুবহু মিলে যাবে এই ছবি। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, মানে সত্যি ভাষা হারিয়ে ফেলছি, এখানে কি প্রশ্ন করা উচিত। তবে একটা বিষয় আমি প্রশ্ন না করে পারছি না, এই মুহূর্তের অবস্থাটা কি নেপালের পরিস্থিতি? নিঃসন্দেহে উদ্ধার কাজ চলছে, মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। এই মুহূর্তে কি আবার কোনো রকমের সম্ভাবনা আছে? কারণ গতকাল আবহাওয়াবিদরা বলছিলেন আবার এরকম একটা ঘটনা ঘটতে পারে। অবশ্যই এরকম একটা সম্ভাবনা রয়েছে, তার কারণ তুমি যদি দেখো একেবারে গতকালই নেপাল প্রশাসন আশেপাশের জেলাগুলিকে, অর্থাৎ এই যে জেলাতে এই ঘটনা ঘটেছে রসুয়া জেলা, সেই রসুয়া জেলার আশেপাশের জেলাগুলিকে সতর্ক করে দেওয়া হয়েছিল। তার কারণ যে হিমবাহ থেকে এই ঘটনা ঘটেছে সেই ঘটনা আবারও ঘটতে পারে, এবং যেহেতু একটা ধস এবং এই বিপুল পরিমাণ জল একেবারে বিস্তৃত এলাকাকে ভাসিয়ে নিয়ে গিয়েছে, সেহেতু তার যে তার প্রভাব কিন্তু পরবর্তীতে আবার পড়তে পারে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে সৈকত তোমাকে জানিয়ে রাখি যে বিদেশ মন্ত্রক তারা একটি সাংবাদিক সম্মেলন করে যেটা জানাচ্ছে, বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণজিৎ জয়সওয়াল তিনি যেটা জানাচ্ছেন যে পশ্চিমবঙ্গের 32 জন সম্রাট ট্রাভেলসে রসুয়া জেলাতেই ছিলেন। তোমাকে আবার জানাচ্ছি, এই রসুয়া জেলাতে পশ্চিমবঙ্গের 32 জন তারা পর্যটক তারা গিয়েছিলেন, তাদের কিন্তু সন্ধান পাওয়া যাচ্ছে না। তারা রসুয়া জেলার তিমোরে ছিলেন, সেই তিমোর থেকে তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না। এবং সংখ্যা, ভারতীয়দের সংখ্যাটা সৈকত কত হতে পারে একটা অনুমান করো, যেটা ভারতের বিদেশ মন্ত্রক তারা এখন জানাচ্ছে যে 288 জন ভারতীয়ের খোঁজ পাওয়া যাচ্ছে না। সংখ্যাটা এখন 288, তবে অবশ্যই সেটা কিন্তু প্রাথমিকভাবে, অর্থাৎ এই সংখ্যাটা বাড়তে পারে। এবং এর মধ্যে 73 জন ত্রিশুলি 1 জলবিদ্যুৎ কেন্দ্রে কাজ করতে গিয়েছিলেন, সবাই পর্যটক নন। তামিলনাড়ু থেকে দুটি গ্রুপে 37 জন এবং 49 জন কৈলাস মানসরোবরে যেতে গিয়েছিলেন, তারাও নিখোঁজ। অর্থাৎ এই 288 জনের মধ্যে যেমন পশ্চিমবঙ্গের 32 জন রয়েছেন, তেমন 73 জন রয়েছেন ত্রিশুলি 1 জলবিদ্যুৎ কেন্দ্রে কাজ করতে যাওয়া। তামিলনাড়ুর 37 জন এবং 49 জন দুটি গ্রুপে গিয়েছিলেন মানস সরোবরের যাত্রার উদ্দেশ্যে, তাদের কিন্তু সন্ধান পাওয়া যাচ্ছে না। তবে এর মধ্যে ভালো খবর একটা রয়েছে, যে তামিলনাড়ুর 21 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ভারতের রাষ্ট্রদূত তাদের সঙ্গে কথা বলছেন এবং উদ্ধার কার্য চলছে। এই উদ্ধার কার্যে ভারত সব রকম ভাবে সহযোগিতা করতে এবং তাদের করতে প্রস্তুত। প্রয়োজনে ভারতের বায়ুসেনা নেপালে গিয়ে উদ্ধার কার্য চালাতে প্রস্তুত বলে জানানো হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গের 32 জনের কথা বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণজিৎ জয়সওয়াল তিনি এখন জানালেন যে পশ্চিমবঙ্গের 32 জন সম্রাট ট্রাভেলসে তারা রসুয়া জেলার তিমোরে গিয়েছিলেন, সেখান থেকে তারা নিখোঁজ হয়ে গিয়েছেন। এবং এখনো পর্যন্ত সারা ভারতে 288 জন সারা ভারতীয় যারা গিয়েছিলেন নেপালে, এমন 288 জনের সন্ধান পাওয়া গিয়েছে, তাদের খোঁজ পাওয়া যাচ্ছেন না। অর্থাৎ 288 জন নিখোঁজ রয়েছে। এই নিখোঁজ থাকার অর্থ কি হতে পারে, তাদের বেঁচে থাকার সম্ভাবনা কতটুকু, তা নিয়ে নানা জল্পনা চলছে। এবং বিদেশ মন্ত্রক নেপালে, রাজীব তুমি যেমনটা বলছিলে যে ভারতের সাহায্যের কথা, এবং আমরা দেখাচ্ছি যে গ্লোব মাস্টারে করে ভারতের এই 10 টন একেবারে ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। কারণ ভারত একমাত্র দেশ যারা কূটনৈতিক সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়, এবং বিশেষ করে পড়শি দেশের পাশে থাকাই ভারতের সবসময়ের একটা স্ট্র্যাটেজি আমরা দেখেছি। এবং যখনই নেপাল, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা এরা বিপদে পড়েছে, তখন সবার আগে হাত বাড়িয়ে দিয়েছে ভারত। এবং আপনাদের এটাও জানিয়ে রাখি যে কালকেই কিন্তু এই ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়া হয়েছে, এবং তার ছবি জয়শঙ্কর বিদেশমন্ত্রী পোস্ট করেছিলেন। মানে গতকাল আজ পর কিন্তু উড়ান চলছে। আরও একবার যাব তোমার কাছে রাজীব। বেশ, আমরা এই ছবির দিকে নজর রাখতে থাকি এবং অবশ্যই আপনাদেরকে জানাতে থাকবো এই যে ছবি, এবং এগুলো নিঃসন্দেহে একটা ভয় ধরানো ছবি। এবং এই ধরনের কোনো পর্যটন স্থলে যখন এই ধরনের ঘটনা ঘটে, তখন উদ্বেগ কিন্তু দ্বিগুণ হয়ে যায়, কারণ স্থানীয় মানুষ এবং তার সঙ্গে দেশি বিদেশি পর্যটক, তাহলে বুঝতে পারছেন কত মানুষ আছেন, কোথায় আছেন, কি অবস্থায় আছেন। একাধিক বাংলার লোক, তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না।
ফলে খুব উদ্বেগের জায়গা তৈরি হচ্ছে। আমি সব্যসাচীর কাছে যাবো, এরপর সব্যসাচী তুমি আমাদেরকে জানাও প্লিজ যে কিভাবে ঘটলো এই ঘটনা। দেখো সৈকত, গোটা বিষয়টা মোটামুটিভাবে কিন্তু একদিনে তো হয়নি। যে হিমবাহটা ছিল সেই হিমবাহটার যদি লোকেশন আমি জাজ করি, সেটা তিমোর বলে যে জায়গাটা, যেখানে আমরা বলছিলাম যে পশ্চিমবঙ্গের অনেকেই সেখানে ঘুরতে গিয়েছিলেন, সেখান থেকে প্রায় ওই 20 কিলোমিটার দূরে মোটামুটিভাবে, এবং তিব্বত সীমান্ত থেকে ওই যে জায়গাটা 5 থেকে 10 কিলোমিটার দূরে, পাহাড়ি এলাকা। ফলে নির্দিষ্টভাবে আমি ওই কিলোমিটারের সংখ্যাটা একটু এদিক ওদিক হতে পারে, তবে মোটামুটিভাবে সীমান্ত থেকে 5-10 কিলোমিটার দূরে। এইবারে যেটা হয়েছে, সেখান থেকে হিমবাহের বরফ সেটা ভেঙে পড়ে, বরফ পাথর সেটা ধসে পড়ে নিচে। সেই বরফ পাথর প্রায় খাড়াই 1800 ফুট নিচে আছড়ে পড়ে লেহেন্দি নদী যেটা নিচ থেকে বয়ে যাচ্ছিল তার একটা পোর্শনে ভেঙে পড়ে, এবং সেখানে নদীর জল জমতে 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 একটা লেক তৈরি হয়। আর সেই লেকটাই যখন জলের প্রচুর পরিমাণে জল হয়ে যায়, তখন সেটাই হ্রদ বিস্ফোরণ, জল বিস্ফোরণ। ওই যে বাধা তৈরি হয়েছিল, সেই বাধাটা ভেঙে হুড়মুড়িয়ে জল চলে আসে, এবং জল নিচের দিকে নামতে থাকে যখন আশেপাশের পাথর খাড়াই ভেঙে নিয়ে আসতে থাকে। এর সাথে যেটা ট্রিগার করেছে বলে অনুমান, এবং আরেকটা বিষয় আপনাদের জানিয়ে দিই, প্রথমে ইনিশিয়ালি মনে করা হয়েছিল যে 4.4 মাত্রায় রিক্টার স্কেলে একটা ভূমিকম্প, সেই ভূমিকম্পের জেরেই হয়তো হিমবাহে ধস নামতে পারে। কিন্তু এই মুহূর্তে আমরা যে তথ্য জানতে পারছি, ওই বিপুল পরিমাণ জল, পাথর, বরফ আছড়ে পড়ার পরেই ওই এলাকায় কম্পন অনুভূত হয়েছিল। তাহলে ওর শক্তিটা ভাবুন কোন মাত্রায়, যে ওই বিস্তীর্ণ পাহাড়ি এলাকা কাঁপিয়ে দিয়েছিল, যাতে রিক্টার স্কেলে পর্যন্ত সেই কাঁপুনি টের পাওয়া গেছিল 4.4। এরপর আরেকটু নিচের দিকে যদি যেখানে আসি, যেখানে সাবরুবিশি আর মিতারি রয়েছে, সেই জায়গাতে চীনের টাকায় কনস্ট্রাকশন চলছিল। একদিকে যেমন রয়েছে সেখানে রাস্তাঘাট তৈরি হচ্ছিল, একটা জলবিদ্যুৎ প্রকল্প ছিল। আমরা যে অসংখ্য ভিজুয়াল দেখাচ্ছি যে শ্রমিকরা প্রাণ ভয়ে পালাচ্ছে, সেটা ওই জলবিদ্যুৎ প্রকল্প এবং ওই মিতেরি ব্রিজ এবং অন্যান্য জায়গায়। প্রচুর ভারতীয় কিন্তু সেখানে কাজ করছিলেন। কিছুক্ষণ আগে রণধীর জয়সওয়াল সেই বক্তব্য আমাদের রাখলেন। এবং এই যে ভিডিও দেখছেন আপনারা, যখন ওই জলস্রোত নেমে আসে, হুড়মুড়িয়ে নদীর পাশে দুপাশে থাকা যা জনপদ, যা প্রজেক্ট প্রকল্প সব তছনছ করে দিয়ে যায়। এবং ওই রাসুয়াগাড়ি চেক পয়েন্ট দেখছেন আপনারা যে ছবি, সেই এখান থেকে তিমুর ওই জায়গাতেও কিন্তু প্রচুর মানুষ ছিলেন। এবং রাসুয়াগাড়ি থেকে একটু এগোলে সেখানে চীনে যখন আমরা কৈলাস যাত্রা করব, যে চেক পয়েন্টটা দিয়ে যেতে হবে, সেই চেক পয়েন্টটাতেও কিন্তু প্রচুর ভারতীয় ছিলেন। ফলে সেখানেও মিসিং। ফলে সার্বিকভাবে একটা ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়, এবং তার সঙ্গে কিন্তু অ্যাড হয়েছে গোটা বিষয়টা। শিলিগুড়ি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পার্থপ্রতিম রায় গোটা বিষয়টার কাছ থেকে তার ব্যাখ্যা চেয়েছিলাম আমরা অধ্যাপকের কাছ থেকে। অধ্যাপক রায় কি বলছেন শোনাব। শিলিগুড়ি কলেজের অধ্যাপক পার্থপ্রতিম রায় রয়েছে আমাদের সাথে। এটার সূত্রপাত কোত্থেকে হয়েছিল? আইস রক অ্যাভালাঞ্চ মানে বলা হচ্ছে, কিন্তু এটার সাথে কালকে যে ভূমিকম্পটা হয়েছে সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা যদি স্যাটেলাইট ডেটাটাকে যদি দেখি, ভূমিকম্প নেপালের ঠিক এই লোকেশনটাতে হয়েছে, এবং তার ডেপথ কিন্তু খুবই বেশি ছিল না। যে ভূমিকম্প যে জায়গাটায় হয়েছে এবং তার আশেপাশের যে এরিয়াগুলো, সেই এরিয়াগুলোতে প্রচুর পরিমাণ গ্লেসিয়ার্স রয়েছে। এবার যেখানে গ্লেসিয়ার্স রয়েছে সেখানে এরকম লুজ আইস এবং রক্স এগুলো অ্যাভেলেবেল থাকে। ফলে ভূমিকম্প হলে পরে কি, এই প্রচুর পরিমাণ রক্স এবং আইস সাডেনলি খুবই কম সময়ে পাহাড় থেকে খুব দ্রুতভাবে নেমে আসে, এবং যে রিভার বা যে খোলাগুলো রয়েছে সেই খোলাগুলোকে এরা ব্লক করে দেয়। একটা সার্টেন পয়েন্ট অফ টাইমে গিয়ে সেই জলটা ওখানে স্টোর হতে থাকে। টেম্পোরারি যে ড্যাম যেটা তৈরি হয়, সেটা যখন জলটা ধরে রাখতে পারে না প্রেশারটাতে, সেই প্রেশারটা ব্রেক করে গেলে পরে তখন কি হয়, সেই জলটা হঠাৎ করে দ্রুত গতিতে খুবই কম সময়ে কিন্তু নিচের দিকে নেমে আসে। এই দুটোই কিন্তু কালকের ঘটনার জন্য নেপালের ক্ষেত্রে দায়ী। আর শুধু তো এই বিপর্যয় নয়, বিপর্যয়ের পরে যেটা হয় সেটা নিয়ে আমাদের উদ্বেগ বাড়ে। বিশেষ করে আমাদের এখানে, গোটা ভারতে তো শতাধিক মানুষ নিখোঁজ, আমাদের রাজ্য থেকেও প্রচুর মানুষ নিখোঁজ। নিরঞ্জনা, একদমই তাই। সেটাই তো যত সময় গড়াচ্ছে এই জায়গা থেকে উদ্বেগও কিন্তু বাড়ছে। এখনো পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে যে 288 জন ভারতীয় পর্যটক
তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এবং তার মধ্যে তামিলনাড়ুর কথা যদি বলি, তামিলনাড়ু থেকে 2টি গ্রুপ গিয়েছিল কৈলাস মানস সরোবরের উদ্দেশ্যে, তাদের যাত্রা ছিল, খোঁজ নেই। ত্রিশুলি এক জলবিদ্যুৎ প্রকল্প, সেখানে কাজ করতে 73 জন, তাদের কোনো খোঁজ নেই। এবং এই রাজ্য থেকে 32 জন, কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পর্যটন সংস্থার তরফ থেকে তারা গিয়েছিল, কোনো রকমভাবে যোগাযোগ করা যাচ্ছে না তাদের সঙ্গে। এবং খুব স্বাভাবিকভাবেই যে ছবি, যে ভয়ানক ছবি আমরা দেখতে পাচ্ছি, একের পর এক ছবি সামনে আসছে। আমাদের প্রতিনিধিরা একেবারে গ্রাউন্ড জিরো থেকে আমাদের যে ছবি পাঠাচ্ছে, তাতে কিন্তু উদ্বেগ বাড়ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সব রকমভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। নবান্ন থেকে কন্ট্রোল রুম, হেল্পলাইন নাম্বার ইতিমধ্যেই চালু হয়েছে এবং ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকেও কিন্তু সব রকমভাবে পাশে থাকার কথাই বলা হচ্ছে। কিন্তু তারপরেও উদ্বেগের জায়গা থেকেই যাচ্ছে, বিশেষ করে যারা নিখোঁজ রয়েছেন তাদের পরিবার পরিজন। এই যে একের পর এক ভয়ানক ছবি আমরা দেখতে পাচ্ছি, তাতে যে উদ্বেগ বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। পরিবারের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে শুনি। কবে উনি গিয়েছিলেন এবং কাদের সাথে গিয়েছিলেন? 21 তারিখ গেছিলেন, চলো যাই ট্রাভেল ক্লাবের সাথে গেছিলেন, এখান থেকে মিথিলা এক্সপ্রেসে। ফোনে লাস্ট সানডে কথা হয়, আর হোয়াটসঅ্যাপে সোমবার দিন। কাঠমান্ডুতে যতক্ষণ ছিল কন্ট্যাক্ট ছিল। দুর্যোগটা তো সকাল 8:30 নাগাদ আসে, তো ওনারা তার আগের দিন রাত্রে নেপাল টিবেট বর্ডারের সুমন গেস্ট হাউসে ছিলেন। পরের দিন ইমিগ্রেশন ক্রস করে টিবেটে ঢোকার কথা ছিল। তো আমি যা খবর শুনলাম হচ্ছে সুমন গেস্ট হাউস লাইক ওয়াইপ, মানে ডেভাস্টেটেড বা ওয়াইপড আউট। তো সুমন গেস্ট হাউসের কোনো ট্রেস পাওয়া যায় রাইট না। আমরা জাস্ট কোনো খবরের ওয়েট করে আছি যে কোনোভাবে কোনো গভর্নমেন্ট বা পুলিশ সূত্রে যদি কিছু জানা যায়। আচ্ছা, সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের কাছ থেকে কি অ্যাপিল করছেন? আর রেস্কিউ অপারেশনে যেহেতু দেখলাম ইন্ডিয়া অলরেডি অনেক সাপোর্ট করছেও, তো আপিল ওটাই জাস্ট কুইক ইনফরমেশন। সুস্মিতা ভট্টাচার্যের পরিবার উদ্বেগে রয়েছেন তারা। বেহালার পর্ণশ্রীর বাসিন্দা রণজিৎ হাওলাদার, কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না তারও। কলকাতায় পর্যটন সংস্থার সঙ্গে নেপালে গিয়েছিলেন, তার পরিবারও উদ্বেগে রয়েছে। কোনো রকমভাবে 25 তারিখ শেষ কথা হয়েছিল রণজিৎ হাওলাদারের সঙ্গে তার পরিবারের, কিন্তু তারপর থেকে রণজিতের সঙ্গে আর কোনো যোগাযোগ করতে পারছে না তার পরিবার। আমি বলেছিলাম আর এই বয়সে যেতে হবে না, না আমি যাব, ছোটবেলা থেকে ভাবছি কবে কৈলাসে যাব, কৈলাস দেখব। আমি গুড মর্নিং জানাই, সকালবেলা করে ঢুকছে না। তো আমি ভাবলাম তাহলে হোটেল থেকে বেরিয়ে গেছে, ওয়াইফাই আর নেই। 1:30টার সময় খবরে দেখলাম, তো আমি তো জানি না ওদের হয়েছে। আমার মেয়েকে বললাম নেপালে এরকম হয়েছে, তুই একটু চলো যাইয়ে টিম মেম্বারকে জানা, জয়ন্তর কাছে ফোন কর। তো হচ্ছে জয়ন্তের কাছে করে টোরে বলছে জয়ন্তের কাছে তো মেসেজ ঢুকছে না, ও তার মানে পুরোটাই বিপদে পড়েছে। এমনকি যে ওই যে ওখানে লোকাল যে যারা আছে ওদের থাকে, তো তাদেরও কারোর সাথে যোগাযোগ হচ্ছে। যখন চলো যাই এজেন্সির সঙ্গে আপনারা যোগাযোগ করলেন, তারাও কোনো ইনফরমেশন দিতে পারেন? প্রশাসনের তরফ থেকে আপনার কাছে প্রশাসনের থেকে খুব করছে, আমি মানে আশা করিনি এতটা। রাজ্য সরকার আপনার সাথে আছে। নবান্ন থেকেও ফোন আসছে, নবান্ন থেকে আজকের এসছে। কাল 1টার সময় আমার বাড়িতে পর্ণশ্রী থানা থেকে 2 জন অফিসার এসছে, ফোন নাম্বার দিল, ওনার বসের ফোন নাম্বার দিল, দিয়ে বলল আমাদের মানে যখন খুশি পারবেন ফোন করবেন, আমরা আপনার সাথে সহযোগিতা করব। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। Brought to you by MDH Masala।